নমস্কার বন্ধুরা, উত্তম আশা ইউটিউব পরিবারে সবাইকে স্বাগত জানাই। ক্লাস 11-এর জন্য যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন আমরা করছিলাম, আজ পার্ট 3-তে আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের বেশ কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করব। এখানে বলে রাখি যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন এমন একটি চ্যাপ্টার যেটি ক্লাস 11-এর জন্য যে শুধু ইম্পর্টেন্ট তা নয়, এটি ব্যাংক, এসএসসির সহ বিভিন্ন কম্পিটিটিভ যে এক্সাম রয়েছে সেই এক্সামের জন্যও ভীষণ ইম্পর্টেন্ট। কেন? কারণ এই ব্যাংক এসএসসিতে একটি চ্যাপ্টার রয়েছে সিম্পলিফিকেশন একটি দারুণ চ্যাপ্টার। এই সিম্পলিফিকেশনে কি হয় যে অঙ্কগুলো থাকে, যে প্রবলেমগুলো, সেই প্রবলেমে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের কনসেপ্ট ভীষণভাবে কাজে লাগে। তো অ্যারিথমেটিক প্রোগ্রেশনের যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, সিম্পলিফিকেশনের অঙ্ক করা ভীষণ টাফ হয়ে যায়। অনেক ট্রিক্স তৈরি হয়, যে ট্রিক্সগুলো তোমরা মুখস্থ করে নাও, কিন্তু সেই ট্রিক্সগুলো মুখস্থ করার প্রয়োজনই পড়ে না যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশনের কনসেপ্ট ক্লিয়ার থাকে, এবং নিজেরাও ট্রিক্স বানিয়ে নিতে পারবে সেক্ষেত্রে। তো যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছে, তাদের জন্য কিন্তু এই অ্যারিথমেটিক প্রোগ্রেশন চ্যাপ্টারটি ভীষণ ইম্পর্টেন্ট। এবং ক্লাস 11-এর সিলেবাস অনুযায়ী তো এখানে পড়ানো হচ্ছে, তাই ক্লাস 11-এর স্টুডেন্টদের জন্য এই চ্যাপ্টারটি আবশ্যিক। ওকে, তো চলো শুরু করা যাক আজকের সেশন। দেখো বন্ধুরা, আমরা প্রথম ক্লাসে কি করেছিলাম? প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম যে সিকোয়েন্স কাকে বলে। কারণ এই সিকোয়েন্সেরই একটি রূপ হলো এপি। সিকোয়েন্সের বেশ কিছু ধর্ম থাকলে আমরা তাকে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলি। কি কি ধর্ম? মনে করো যে সিকোয়েন্সের প্রতিটি টার্মের যদি অন্তর্ফল, অর্থাৎ সিকোয়েন্স ধরো একটি রয়েছে T1, T2, T3 এরকম একটি সিকোয়েন্স রয়েছে, তাহলে সিকোয়েন্সের প্রতিটি টার্মের পরপর দুটি টার্মের যে ডিফারেন্স, সেই ডিফারেন্স যদি সর্বক্ষেত্রে সমান থাকে, তাহলে সেই সিকোয়েন্সটিকে আমরা কি বলতাম? অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলতাম। এবং সেই যে অন্তর্ফল, সেটিকে আমরা স্মল ডি দ্বারা ডিনোট করেছিলাম। এই স্মল ডিটিকে কি বলা হতো? এটাকে বলা হতো কমন ডিফারেন্স। এটিকে বলা হতো কমন ডিফারেন্স। এবং যে প্রথম যে টার্মটা থাকতো সেটাকে আমরা বলতাম ফার্স্ট টার্ম। সেটি শুধু অ্যারিথমেটিক প্রোগ্রেশনের নয়, যে কোনো সিকোয়েন্সের ক্ষেত্রে যে প্রথম টার্ম থাকবে তাকে আমরা বলবো ফার্স্ট টার্ম। তো এটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। এছাড়া কি আলোচনা করেছিলাম পরে পার্ট 2-তে, যে একটি সমান্তর প্রগতির এনতম টার্মের মান কত হবে, অর্থাৎ টিএন দ্বারা যাকে আমরা ডিনোট করেছিলাম, এনথ টার্মের মান কত হবে। এছাড়া ফার্স্ট এনথ টার্মের সামেশন কত হবে, যেটিকে আমরা এসএন দ্বারা ডিনোট করেছিলাম। এসএন মানে কি? প্রথম এন সংখ্যক টার্মের সমষ্টি বা প্রথম এন সংখ্যক পদের সমষ্টি, যাকে আমরা এসএন দ্বারা ডিনোট করেছিলাম। তো এই সমস্ত বেসিক আলোচনা এবং কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা প্রথম দুটি পার্টে আমরা আলোচনা করেছিলাম। দেখো, সমান্তর প্রগতির প্রথম প্রপার্টি কি রয়েছে বা ফার্স্ট প্রপার্টি। আমি যে কোনো একটি সমান্তর প্রগতির জেনারেল ফর্মে নিয়ে নিচ্ছি। সমান্তর প্রগতিকে জেনারেল ফর্মে এইভাবে লেখা যায় এ প্লাস ডি এ প্লাস 2d ডট ডট ডট। অর্থাৎ কি? সমান্তর প্রগতির ফার্স্ট টার্ম হলো এ এবং কমন ডিফারেন্স হলো ডি। তাহলে সমান্তর প্রগতিটিকে এইভাবে লেখা যাবে এ প্লাস ডি এ প্লাস 2d এবং চলতেই থাকছে। যদি এটা সসীম প্রগতি হয় তাহলে এটি এক জায়গায় শেষ হবে, আর যদি এটা অসীম প্রগতি হয় বা ইনফাইনাইট অ্যারিথমেটিক প্রোগ্রেশন হয় তাহলে এটি শেষ হবে না, এটি চলতে থাকবে। এখন দেখো, আমি একটি নন জিরো নাম্বার নিচ্ছি কে নট ইকাল টু জিরো। বাংলায় একে বলতে পারি অশূন্য সংখ্যা। এই নন জিরো নাম্বারটিকে যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশনের প্রতিটি টার্মের সাথে আমি যোগ করে দিই, তাহলে আমি কি পাবো? একটি সিকোয়েন্স পাবো। এইভাবে একটি সিকোয়েন্স পাবো এ প্লাস কে, এ প্লাস ডি প্লাস কে, এ প্লাস 2d প্লাস কে, এইভাবে একটি সিকোয়েন্স পাবো। আচ্ছা দেখো তো, এই সিকোয়েন্সটা কি একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন ফর্ম করছে? ভালো করে দেখো, এখান থেকে পরপর দুটি টার্মের বিয়োগ করে দাও, দেখবে এই বিয়োগটা করলে দেখো এ প্লাস 2d প্লাস কে থেকে যদি এ প্লাস ডি প্লাস কে বিয়োগ করি, তাহলে আমার কি আসবে? ডি আসবে। সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্ম বিয়োগ করো, এ প্লাস ডি প্লাস কে থেকে যদি এ প্লাস কে আমরা বিয়োগ করি, কি পাবো? ডি পাবো। তাহলে কি দেখছি? যে পরপর দুটি টার্মের যে ডিফারেন্স, সেই ডিফারেন্স সর্বক্ষেত্রে সমান হচ্ছে, প্রতি ক্ষেত্রে ডি হচ্ছে, যেটা কিনা আমাদের প্রথম প্রগতির কমন ডিফারেন্স ছিল। তাহলে প্রথম প্রগতির বা অরিজিনাল প্রগতির যে কমন ডিফারেন্স ছিল, সেই সেম ডিফারেন্স আমাদের নতুন যে প্রগতিটি গঠন করলাম তারও কমন ডিফারেন্স হলো। অর্থাৎ আমরা কি বলতে পারি? যে কোনো একটি সমান্তর প্রগতির সঙ্গে, যে কোনো সমান্তর প্রগতির সঙ্গে যদি একটু নন জিরো নাম্বার কেন বলছি? যদি আমরা জিরো যোগ করি তাহলে কি হবে? জিরো যোগ করলে সেম প্রগতি থাকবে। আমরা যে প্রগতিটি নিয়েছিলাম, যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা নিয়েছিলাম, সেই অ্যারিথমেটিক প্রোগ্রেশন থাকবে। তাহলে আমাদের নতুন করে কিছু বলার থাকে না। কিন্তু যদি একটি অশূন্য সংখ্যা, অর্থাৎ নন জিরো নাম্বার, আমি ধরে নিচ্ছি সেটা কে, সেটা যোগ করা হয়, তাহলে নতুন যে প্রগতিটি আমরা পাবো সেটিও একটি অ্যারিথমেটিক প্রোগ্রেশন হবে।
এবং তার যে কমন ডিফারেন্স সেটি আগের প্রগতির কমন ডিফারেন্সের সাথে সেম থাকবে। বোঝা গেল? এটি হলো আমাদের ফার্স্ট প্রপার্টি, যে যদি কোনো সমান্তর প্রগতির পদগুলির সঙ্গে একটি সংখ্যা কে নট ইকুয়াল টু 0 যোগ করা হয়, তবে প্রাপ্ত নতুন প্রগতিটিও একটি সমান্তর প্রগতি গঠন করবে যার সাধারণ অন্তর অর্থাৎ কমন ডিফারেন্স পূর্বের প্রগতির সাধারণ অন্তরের সমান হবে। বোঝা গেল? তো এটি হলো আমাদের ফার্স্ট প্রপার্টি। ওকে, আচ্ছা সেকেন্ড প্রপার্টি কি দেখা যাক। সেকেন্ড প্রপার্টি দেখা যাক। এবার আমি নিচ্ছি একটি অশূন্য সংখ্যা যেটি দিয়ে আমি প্রতিটা টার্মকে বিয়োগ করছি, অর্থাৎ আমি নতুন একটি প্রগতি গঠন করতে পারি a মাইনাস কে প্লাস ডি মাইনাস কে প্লাস 2d মাইনাস কে। তোমরা ওই প্রগতিটি চেক করে দেখতে পারো একইভাবে যে সেটি একটি অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি গঠন করবে যার সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স কি থাকবে, সেই সেম কমন ডিফারেন্স থাকবে ডি। ওকে, তাহলে যোগ করার ক্ষেত্রেও একটি সমান্তর প্রগতি গঠন করে যার কমন ডিফারেন্স সেম থাকে, এবং যদি আমরা বিয়োগও করি তাহলেও সেটি একটি সমান্তর প্রগতি গঠন করবে এবং তার কমন ডিফারেন্স ওই আগের সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের কমন ডিফারেন্সের সাথে সেম থাকবে। বোঝা গেল? তো প্রথম দুটো যে প্রপার্টি আছে খুব সিম্পল প্রপার্টি, কিন্তু এই প্রপার্টির কনসেপ্ট মনে রাখা ভীষণ আবশ্যক। আরও একবার বলছি, ক্লাস 11-এর বিভিন্ন কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আমাদের এটি ভীষণ কাজে লাগবে। চট করে যদি মাথায় থাকে, মানে বিষয়টি যদি একদম জলের মতো পরিষ্কার থাকে, মনের মধ্যে ছবির মতো গেঁথে থাকে, তাহলে হঠাৎ করে অঙ্কের কিন্তু মোড় ঘুরিয়ে দেওয়া যায় এবং অঙ্কটাকে অনেক সহজ বানিয়ে নেওয়া যায়। আর সিম্পলিফিকেশনের জন্য, যেটা হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ সিম্পলিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন নিয়ে আমরা কাজ করছি তার কোনো কুল কিনারা আমরা পাচ্ছি না, কিন্তু তার সাথে একটু কিছু যোগ করে দিলে বা বিয়োগ করে দিলে আমরা হয়তো সেটা চেনাশোনা কোনো ফর্মে পেয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে কিন্তু এই কনসেপ্ট আমাদের কাজে লাগাতে হবে, যে কোনো কিছু যোগ করলে সেটাও অ্যারিথমেটিক প্রোগ্রেশন থাকে, আবার বিয়োগ করলেও অ্যারিথমেটিক প্রোগ্রেশন থাকে, এবং কমন ডিফারেন্স সব ক্ষেত্রে সমান থাকে। এই কনসেপ্টটা কাজে না লাগালে ওই সমস্ত প্রশ্ন কিন্তু সলভ করা খুব কঠিন হয়ে পড়ে। ওকে, 3 নম্বর প্রপার্টি কি বলছে দেখো। 3 নম্বর প্রপার্টি দেখো, যোগের ব্যাপার গেল, বিয়োগের গল্প গেল। এখন আসি গুণের ক্ষেত্রে। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি হবে? মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে একটি নন জিরো একটি নাম্বার নিচ্ছি। আবারও বলছি, এখানে যদি 0 নাম্বার নেওয়া হয় তাহলে প্রতিটি টার্ম কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। প্রতিটি টার্ম যখন 0 হয়ে যায় সেটাও কিন্তু একটি অ্যারিথমেটিক প্রোগ্রেশন ফর্ম করে। কেন? কারণ এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্ট টার্ম কি 0, কমন ডিফারেন্স কত? 0। 0-র সাথে 0 যোগ করলে 0, 0-র সাথে 0 যোগ করলে 0, 0-র সাথে 0 যোগ করলে 0, তাহলে এক্ষেত্রেও ফার্স্ট টার্ম 0, কমন ডিফারেন্স 0, তাহলে এটিও একটি অ্যারিথমেটিক প্রোগ্রেশন গঠন করে। কিন্তু এই কেস আমরা নেবো না। আমরা কি করব দেখো, আমরা একটি নন জিরো নাম্বার নিচ্ছি। এখন এই নন জিরো নাম্বার নিয়ে যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশনের প্রতিটি টার্মকে আমরা গুণ করে দিই, তাহলে এইরকম একটি টার্ম পাবো, এ কে এ প্লাস ডি হোলকে এ প্লাস 2d হোলকে, এইভাবে কাজ করতে থাকবো। এটিও একটি অ্যারিথমেটিক প্রোগ্রেশন গঠন করবে যার কমন ডিফারেন্স হবে ডিকে, যার কমন ডিফারেন্স হবে ডিকে। মনে রাখবে, এক্ষেত্রে কিন্তু কমন ডিফারেন্স চেঞ্জ হয়ে যায়, প্লাস মাইনাসের ক্ষেত্রে কমন ডিফারেন্স চেঞ্জ হয় না, কিন্তু মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কমন ডিফারেন্স চেঞ্জ হয়ে যায় এবং সেটি কি হয়ে যায়? ডিকে হয়ে যায়। অর্থাৎ যে কমন ডিফারেন্স ছিল তার সাথে যে আমরা সংখ্যা দিয়ে গুণ করছি প্রতিটি টার্মকে, সেই সংখ্যা দিয়ে কমন ডিফারেন্সকে গুণ করে দিলে নতুন কমন ডিফারেন্স পাওয়া যায়, এবং এটি যে একটি অ্যারিথমেটিক প্রোগ্রেশন গঠন করছে সেটি তোমরা সহজেই চেক করে নিতে পারবে। কিভাবে না, যে কোনো পরপর দুটি টার্মের অন্তরফল নির্ণয় করবে, সেটি ডিকেই আসবে। ওকে, এ গেল গুণের বেলায়। 4 নম্বর প্রপার্টি কি? 4 নম্বর প্রপার্টি হলো ডিভিশনের প্রপার্টি। ডিভিশনের প্রপার্টি, ডিভিশনের ক্ষেত্রে দেখো এরকম একটি প্রোগ্রেশন গঠন করবে, এ বাই কে এ প্লাস ডি বাই কে এ প্লাস 2d বাই কে, এইভাবে একটি প্রোগ্রেশন গঠন করবে। এই প্রোগ্রেশন যেটি তৈরি হচ্ছে এটিও একটি অ্যারিথমেটিক প্রোগ্রেশন হবে, তোমরা চেক করে নিতে পারবে। এটিও একটি অ্যারিথমেটিক প্রোগ্রেশন হবে, এবং এর যে কমন ডিফারেন্স হবে সেটি কত হবে? এর কমন ডিফারেন্স হবে ডি বাই কে। অর্থাৎ আগের যে কমন ডিফারেন্স ছিল তাকে যদি ওই নন জিরো নাম্বার দিয়ে আমরা ডিভাইড করে দিই, তাহলে নতুন যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনটি পাওয়া যাচ্ছে তার কমন ডিফারেন্স পাওয়া যাবে। ওকে, এই গেল প্রথম 4টি প্রপার্টি, যেগুলো কিন্তু খুবই সহজ। নেক্সট প্রপার্টি দেখো, 5 নম্বর প্রপার্টি। নেক্সট আমরা আসছি 5 নম্বর প্রপার্টি। এখানে আমরা একটি সমান্তর প্রগতি নিচ্ছি AP1, আরেকটি সমান্তর প্রগতি নিচ্ছি AP2, বি প্লাস, এটা ধরো D1 করে দিচ্ছি, এটা D2, বি প্লাস 2D2, এইভাবে আমরা অন্য একটি সমান্তর প্রগতি নিচ্ছি। এখানে বলা হচ্ছে যদি আমরা এই সমান্তর প্রগতিটি দুটিকে টার্ম ওয়াইজ যোগ করে দিই, টার্ম ওয়াইজ যোগ করে দিই মানে সেম পদের সাথে সেম পদকে যোগ করি, অর্থাৎ আমি প্রথম পদের সঙ্গে যদি প্রথম পদকে যোগ করি দ্বিতীয় এপির, এবারে প্রথম এপির
দ্বিতীয় পদের সাথে যদি দ্বিতীয় এপির দ্বিতীয় পদের যোগ করে দিই, অর্থাৎ এইভাবে যদি আমি নতুন একটি সিকোয়েন্স তৈরি করতে চাই, তাহলে এই যে নতুন সিকোয়েন্স তৈরি হবে এটিও একটি অ্যারিথমেটিক প্রোগ্রেশন ফর্ম করবে এবং এর কমন ডিফারেন্স কত হবে? d1 প্লাস d2। অর্থাৎ ওই যে এপি দুটি ছিল AP1 AP2 তাদের কমন ডিফারেন্সের যোগফলই হবে নতুন তৈরি করা কমন ডিফারেন্স। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম যে দুটি এপির যদি টার্ম ওয়াইজ আমরা যোগ করতে থাকি তাহলে নতুন যে প্রগতিটি তৈরি হবে সেটি একটি অ্যারিথমেটিক প্রোগ্রেশন ফর্ম করবে এবং তার কমন ডিফারেন্স কি হবে? আগের দুটি এপির কমন ডিফারেন্সের যোগফলের সমান। এ গেল যোগের গল্প। যদি এখানে বিয়োগ করে দিই, 6 নম্বর প্রপার্টি বলছে যদি টার্ম ওয়াইজ দুটি অ্যারিথমেটিক প্রোগ্রেশনকে বিয়োগ করে দেওয়া যায় তাহলে নতুন একটি অ্যারিথমেটিক প্রোগ্রেশন তৈরি হবে এবং যার টার্মগুলো এই চেহারায় হবে। অর্থাৎ দুটি অ্যারিথমেটিক প্রোগ্রেশনের টার্মগুলোকে যদি আমরা বিয়োগ করে দিই, বিয়োগ কেমন হবে? টার্ম ওয়াইজ বিয়োগ হবে। এর প্রথম পদের সাথে এর প্রথম পদ বিয়োগ হবে, এর দ্বিতীয় পদের সঙ্গে এর দ্বিতীয় পদ বিয়োগ হবে। এইভাবে যদি টার্ম ওয়াইজ বিয়োগ হতে থাকে তাহলে নতুন যে প্রোগ্রেশনটি তৈরি হবে সেটিও একটি অ্যারিথমেটিক প্রোগ্রেশন হবে এবং এর কমন ডিফারেন্স কি হবে? d1 মাইনাস d2। অর্থাৎ যোগের ক্ষেত্রে যেমনটি হয় বিয়োগের ক্ষেত্রেও তেমনটি হয়। বোঝা গেল? সমান্তর প্রগতির এই গেল প্রথম 6টি ধর্ম। এবার দেখো 7 নম্বর প্রপার্টি। 7 নম্বর প্রপার্টি কি বলা হচ্ছে দেখো, যোগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে এই রুল গেল, গুণের ক্ষেত্রে কি এই রুল হবে? দেখা যাক। a ইন্টু বি, এ প্লাস d1 বি প্লাস d2। এক্ষেত্রে বলছে সাধারণত নতুন যে প্রোগ্রেশনটি তৈরি হয় সেটি এপি হয় না, সেটি অ্যারিথমেটিক প্রোগ্রেশন হয় না। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। যদি তুমি দুটো অ্যারিথমেটিক প্রোগ্রেশন গুণ করে দাও আর বলে দাও এটা একটা নতুন অ্যারিথমেটিক প্রোগ্রেশন তৈরি করছে, সেক্ষেত্রে কিন্তু আর প্রবলেম সলভ করা যাবে না। কিন্তু কন্ডিশন রয়েছে, যদি এমনটা হয় যে এই এপির প্রতিটা টার্ম সমান, এই এপির প্রতিটা টার্ম সমান, অর্থাৎ দুটি এপিরই প্রতিটা টার্ম সমান, অর্থাৎ এক্ষেত্রে প্রতিটি এআই সমান, এক্ষেত্রে প্রতিটি বিজেও সমান, প্রতিটি এআই সমান এবং এক্ষেত্রেও প্রতিটি বিজে সমান। যদি এমনটা হয় তাহলে কিন্তু সেটি একটি অ্যারিথমেটিক প্রোগ্রেশন তৈরি করবে a ইন্টু বি, কারণ সেক্ষেত্রে সব টার্মগুলো সমান হবে। ধরা যাক আমি প্রথম এপিটিকে নিচ্ছি 2 2 2 2, এও তো একটা এপি, কারণ এক্ষেত্রে দেখো প্রথম টার্ম 2, এর সাথে আমি 0 যোগ করে 2 পাবো, এর সাথে আমি 0 যোগ করলে 2 পাবো, এটিও একটি এপি গঠন করছে। আমি দ্বিতীয় এপি নিচ্ছি 3 3 3 3, তাহলে এটিও একটি এপি গঠন করছে, কারণ প্রথম টার্মের সাথে 0 যোগ করে দ্বিতীয় টার্মের সাথে 0 যোগ করে পরপর টার্মগুলি পাওয়া যাচ্ছে। কিন্তু এদের যে গুণ করা হলে সেটাও একটা কনস্ট্যান্ট একটা এপি দেবে, 6 6 6 6, এইভাবে একটি কনস্ট্যান্ট এপি দেবে। তাহলে বোঝা যাচ্ছে যে যদি এপির প্রতিটি পদের মান সেম হয় তাহলে এমন দুটি এপিকে গুণ করে আমি যে নতুন প্রোগ্রেশনটা পাবো সেটি একটি এপি হবে। কিন্তু আদারওয়াইজ অন্যভাবে দুটি এপির গুণফল টার্ম ওয়াইজ গুণ করে কোনো এপি পাওয়া যাবে না। ওকে, ভাগের ক্ষেত্রে কি হয় দেখো, ভাগের ক্ষেত্রে আমরা ঠিক 8 নম্বর প্রপার্টি বলতে পারি। ভাগের ক্ষেত্রে ঠিক সেম রুল, যে দুটি অ্যারিথমেটিক প্রোগ্রেশনের আমরা যদি টার্ম ওয়াইজ ভাগ করি অবশ্যই দ্বিতীয় যে এপিটি হবে সেটি অবশ্যই একটি নন জিরো এপি হবে, প্রতিটি টার্ম নন জিরো হবে। সেক্ষেত্রেও যদি ভাগ করি তাহলে নতুন যে প্রোগ্রেশনটি তৈরি হয় সেটিও এপি হবে না বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন হবে না। বোঝা গেল? এটি একটি অ্যারিথমেটিক প্রোগ্রেশন রয়েছে, এটিও একটি অ্যারিথমেটিক প্রোগ্রেশন রয়েছে যার কোনো টার্মই জিরো নয়। তাহলে প্রথম অ্যারিথমেটিক প্রোগ্রেশনের প্রতিটি টার্মকে যদি দ্বিতীয় অ্যারিথমেটিক প্রোগ্রেশনের টার্ম দিয়ে ভাগ করি নতুন যে প্রোগ্রেশনটি পাওয়া যায় সেটি অ্যারিথমেটিক প্রোগ্রেশন হবে না। ওকে, এক্ষেত্রেও সেম গল্প, যে যদি প্রতিটি টার্ম সেম হয় দুটি অ্যারিথমেটিক প্রোগ্রেশনেরই তাহলে নতুন যে প্রোগ্রেশনটি পাওয়া যায় সেটি একটি অ্যারিথমেটিক প্রোগ্রেশন হয়। ওকে, সমান্তর প্রগতির নেক্সট প্রপার্টি দেখো, আমি এমন একটি সমান্তর প্রগতি নিচ্ছি এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 3d, এইভাবে একটি সমান্তর প্রগতি নেওয়া হচ্ছে। এখন কি হয় এই সমান্তর প্রগতির ক্ষেত্রে, এটা তো একটা জেনারেল ফর্ম, তাহলে জেনারেল ফর্মের জন্য যেটা ট্রু হবে আমি দেখাতে পারবো সেটা যে কোনো সমান্তর প্রগতির জন্য ট্রু হবে। তো এখানে আমি এই যে সমান্তর প্রগতিটি নিয়েছি এর প্রথম পদকে বাদ দিয়ে যে কোনো পদের ক্ষেত্রে ওর সমদূরবর্তী দুটি পদের সমষ্টির অর্ধেক হয় ওই পদটি। মানে এখানে ধরো আমি তৃতীয় পদটি নিচ্ছি এ প্লাস 2d, তাহলে এ প্লাস 2ডির ঠিক পরের এবং এ প্লাস 2ডির ঠিক আগের পদ দুটি যদি আমি নিই তাহলে এদের যোগফল কত হবে দেখো, 2a প্লাস 4d, এর অর্ধেক কত হবে, এর অর্ধেক এ প্লাস 2d হবে। অর্থাৎ ঠিক আগের এবং ঠিক পরের যে দুটি টার্ম রয়েছে তাদের সমষ্টির অর্ধেক ওটা পাওয়া গেল। ঠিক একইভাবে
আমি যদি এক ঘাট আগে নিই এবং এক ঘাট পরে নিই, তাহলে এদেরও সমষ্টি করলে কি পাওয়া যাবে? সেই একই পাওয়া যাবে, 2a প্লাস 4d, এ প্লাস 4d, 2a প্লাস 4d পাওয়া যাবে, তারও অর্ধেক a প্লাস 2d পাওয়া যাবে। অর্থাৎ এক্ষেত্রেও কি হবে, যে সমদূরবর্তী দুটি পদ নিলে তাদের সমষ্টির অর্ধেক ওই পদটিকে পাওয়া যাচ্ছে। এটি একটি জেনারেল অ্যারিথমেটিক প্রোগ্রেশনের জন্য দেখিয়ে দেওয়া হলো। অর্থাৎ এই যে ধর্মটি, সেটি যে কোনো অ্যারিথমেটিক প্রোগ্রেশনের জন্য সঠিক হবে। এই ধর্মটিকে এইভাবে লেখা হয় এ এন, এনথ টার্মটাকে এভাবেও পাওয়া যেতে পারে হাফ অফ এ এন মাইনাস কে প্লাস এ এন প্লাস কে। মাইনাস কে করলে প্লাস কে করতে হবে, যতটা আগে নিলাম ঠিক তার ওই টার্ম থেকে ঠিক ততটা পরের টার্মও নিতে হবে। এর যে মানটা, সেই মানটা এন এর সাথে সমান হয়, বোঝা গেল? এন এর কে ঘাট আগের যে পদ তার সাথে এন এর কে ঘাট পরের যে পদ, সেই দুটো যদি যোগ করে দেওয়া হয় তাহলে তার অর্ধেক হয় এন এর ভ্যালু। অর্থাৎ এখানে আরও একটি কন্ডিশন লিখে রাখতে হবে যে অবশ্যই কে লেস দ্যান এন হতে হবে এবং এন গ্রেটার দ্যান 1 হতে হবে। এই প্রপার্টিটা মনে রাখবে। এখান থেকেও কিন্তু সমান্তর প্রগতির বিভিন্ন কোশ্চেন আসে। ওকে, সমান্তর প্রগতির নেক্সট ধর্ম দেখো, যে আমরা আগের পার্টে দেখেছিলাম যে কোনো একটি টার্মকে এইভাবে লেখা যায় টিএন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। অর্থাৎ আমি এটা বলতে পারি যেখানে টিএন এর যে ভ্যালুটা সেটা এন এর একটি ফাংশন। এটাকে একটু গুছিয়ে আমি এভাবে লিখতে পারি এ প্লাস এন ডি মাইনাস ডি। এটাকে আরেকটু গুছিয়ে এভাবে লেখা যেতে পারে এন ডি প্লাস এ মাইনাস ডি। যদি আমি ডি কে কনস্ট্যান্ট এবং এ মাইনাস ডি কে কনস্ট্যান্ট ধরে নিই, কারণ যে কোনো অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ক্ষেত্রে ডি এবং এ মাইনাস ডি কনস্ট্যান্ট হয়, তাহলে ডি এবং এ মাইনাস ডি কনস্ট্যান্ট হওয়ার জন্য এই দুটোকে আমি এইভাবে ধরে নিতে পারি এন পি প্লাস কিউ, যেখানে পি এবং কিউ হলো কনস্ট্যান্ট বা ধ্রুবক। ওকে, যেখানে পি এবং কিউ হলো কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাহলে এখানে কি দেখা গেল, টিএনকে আমরা এনপি প্লাস কিউ এই ফর্মে লিখতে পারি। অর্থাৎ কিনা একটি অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ক্ষেত্রে তার প্রতিটি টার্ম এন এর একটি একঘাত পলিনোমিয়াল হয়, এন এর একটি একঘাত পলিনোমিয়াল হয়। পলিনোমিয়াল কি বিষয়টি যদি না জানা থাকে একটু বলে দিই, যে পলিনোমিয়াল হচ্ছে একটি অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগাণিতিক প্রকাশ, যেখানে এইভাবে এন প্লাস এন টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস এইভাবে লেখা হয়, যেখানে এ ভেরিয়েবল হয় এবং এন হয় একটি নন নেগেটিভ ইন্টিজার। বুঝা গেল? এ একটি ভেরিয়েবল হয়, এন হয় নন নেগেটিভ ইন্টিজার। এই ধরনের একটি প্রকাশ তাকে পলিনোমিয়াল বলা হয়। তো এখানে টিএনকে কি দেখা যাচ্ছে না, এনের একটি একঘাত পলিনোমিয়াল হয়। ওকে, এই বিষয়টি মনে রাখবে। এখান থেকে প্রমাণ আসতেই পারে যে সমান্তর প্রগতির কোনো পথকে এনের একঘাত পলিনোমিয়াল আকারে কিভাবে প্রকাশ করা যায় সেটি দেখাও, বা এনের একঘাত পলিনোমিয়াল হয় সেটি প্রমাণ করো। তো এইভাবে প্রমাণ করে দেওয়া যায়। ওকে, সেক্ষেত্রে বলতে হবে যে টিএনকে আমরা এই আকারে লিখতে পারি, সেখান থেকে এই আকারটি আনতে হবে এবং বলতে হবে যেহেতু এটি এনের ঘাত 1, এখানে এন টু দি পাওয়ার 1 লিখতে পারি, এনের ঘাত 1 এবং এটি একটি একঘাত পলিনোমিয়ালকে নির্দেশ করে, অর্থাৎ 1 ডিগ্রি পলিনোমিয়ালকে নির্দেশ করে। তাই টিএনকে আমরা একঘাত একটি পলিনোমিয়াল আকারে লিখতে পারি। ওকে, দেখো নেক্সট রয়েছে সমান্তরীয় মধ্যক কাকে বলে, যাকে ইংরাজিতে বলা হয় অ্যারিথমেটিক মিন বা সংক্ষেপে বলা হয় এএম। যদি তিনটি সংখ্যা সমান্তর প্রগতিতে থাকে, এ বি সি পরপর এরা সমান্তর প্রগতিতে রয়েছে, তাহলে এদের মধ্যে যে মাঝের সংখ্যাটিকে তাদেরকে অপর দুটি সংখ্যার সমান্তরীয় মধ্যক বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে এরকমভাবে আমি বলতে পারি যে অ্যারিথমেটিক মিন অফ এই যে এক্সপ্রেশনটি রয়েছে এ বি সি বা অ্যারিথমেটিক মিন অফ এ সি, সেটি হলো বি। এ এবং সির অ্যারিথমেটিক মিন কাকে বলা হয়? বি কে। বি ইকুয়াল টু এ প্লাস সি বাই 2 বলতে পারি, কেননা এটা অ্যারিথমেটিক মিনে থাকার জন্যে বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি হবে। এখান থেকে কি আসবে দেখো, 2b ইকুয়াল টু এ প্লাস সি। সেখান থেকে আমি বলতে পারি বি ইকুয়াল টু এ প্লাস সি বাই 2, বি ইকুয়াল টু এ প্লাস সি বাই 2 হয়। এটা তিনটে সংখ্যার ক্ষেত্রে দেখা গেল। একাধিক সংখ্যার ক্ষেত্রে কি হয় দেখা যাক। ধরা যাক কোনো ক্ষেত্রে x1 x2 এইভাবে xn পর্যন্ত সংখ্যা রয়েছে, তো এদের যে সমান্তরীয় মধ্যক বা অ্যারিথমেটিক মিন হবে এম হবে, সেটা হবে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn বাই n। এটাকে সাম অফ xi i ইকুয়াল টু 1 টু n বাই n এইভাবেও প্রকাশ করা হয়। সামেশন বিষয়টি কি একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এই হলো সমান্তরীয় মধ্যক বা অ্যারিথমেটিক মিন, যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট
পরবর্তীকালে বিভিন্ন জায়গায় এই অ্যারিথমেটিক মিনের কনসেপ্ট কাজে লাগবে। তো এইটা অবশ্যই মনে রাখবে যে 3টি সংখ্যার ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন মাঝেরটা হয় এবং একাধিক সংখ্যার ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন এইভাবে নির্ণয় করা যায়। ওকে, 3টি সংখ্যার ক্ষেত্রে আরেকটি বিষয় মনে রাখতে হবে, যেটি বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেমে আমাদের কাজে আসে, যে এ বি সি 3টি সংখ্যা যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে সি মাইনাস বি ইকুয়াল টু বি মাইনাস এ ইকুয়াল টু কত হবে? কমন ডিফারেন্স ডি হবে, যদি ডি কমন ডিফারেন্স হয়। এখানে সি মাইনাস এ কত হবে? নিশ্চিত 2D হবে। সি মাইনাস এ 2D হবে। দেখো, এ থেকে বি ডি বেশি, বি থেকে সি ডি বেশি, তাহলে সির সাথে এর যে ডিফারেন্স সেটা হলো 2D। অর্থাৎ এক্ষেত্রে এটাও বলা যায় যে বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস এ বাই 2। আবার বি মাইনাস এ সেটি সি মাইনাস বি এর সাথে সমান, তাহলে সি মাইনাস বি মাইনাস ইকুয়াল টু সি মাইনাস এ বাই 2। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টও বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে আমাদের সরাসরি কাজে আসে। দেখো, সমান্তরীয় মধ্যকের আরও একটি কনসেপ্ট আমাদের রয়েছে, সেই কনসেপ্টটি আমরা ক্লিয়ার করব। যে একটি সমান্তর প্রগতি নেওয়া হচ্ছে T1 T2 T3 এইভাবে চলছে, এটি সসীম বা অসীম দুইই হতে পারে। এখন এই সমান্তর প্রগতি থেকে আমরা যে কোনো দুটি টার্ম আমি নিচ্ছি, একটি এ আর একটি বি, যে কোনো দুটি টার্ম। এই টার্ম দুটির মধ্যে তো অসংখ্য সমান্তরীয় মধ্যক রয়েছে, কেননা এর পরের সংখ্যাটি যদি আমি সি ধরি তাহলে এদের মাঝখানে এ প্লাস সি বাই 2 একটি সমান্তরীয় মধ্যক, যে কিনা এ এবং সি এর অ্যারিথমেটিক মিন। তাহলে এ এবং বি এর মধ্যে এমন বহু অ্যারিথমেটিক মিন আমরা পাবো। আমরা ধরে নিচ্ছি আমাদের এনখানা অ্যারিথমেটিক মিন রয়েছে, অবশ্যই সসীম অ্যারিথমেটিক মিন থাকবে তো, কারণ এ এবং বি তো আমরা কোনো সসীম সংখ্যাকে আমরা কয়েন করেছি। তাহলে এনখানা যদি অ্যারিথমেটিক মিন থাকে, আমি ধরে নিচ্ছি ওই অ্যারিথমেটিক মিনগুলো হলো A1 A2 A3, এইভাবে an পর্যন্ত চলছে। A1 A2 A3 এইভাবে an পর্যন্ত চলছে। এখন দেখো, এই যে অ্যারিথমেটিক মিনের যে একটি সিকোয়েন্স পাওয়া গেল, এরা নিজেরাও একটি সমান্তরীয় প্রগতি গঠন করে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন ফর্ম করে। সেটি অ্যারিথমেটিক প্রোগ্রেশন ফর্ম করার যে ক্রাইটেরিয়া সেটি তোমরা চেক করে নিতে পারো, খুবই সিম্পল। A1কে লিখবে a প্লাস সি বাই 2, A2কে লিখবে, আবার ধরো এখানে একটি টার্ম ধরে নেবে, বা এখানে এর পরে A1 A2 A3 A4 এভাবে টার্ম ধরে নিয়ে তোমরা চেক করতে পারো। সেখান থেকে চেক করলে দেখা যায় যে এই যে সমান্তরীয় মধ্যকগুলি রয়েছে, অ্যারিথমেটিক মিন রয়েছে, এরাও একটি অ্যারিথমেটিক প্রোগ্রেশন ফর্ম করে। ওকে, তো যেহেতু এরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন ফর্ম করে এবং যেহেতু এদের সংখ্যা হলো এনখানা, তাই এদের সমষ্টিকে আমরা কিভাবে নির্ণয় করতে পারি? n/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, n/2 ইন্টু n প্লাস n। n এর ভ্যালু কত? আচ্ছা, এখানে একটু দেখো যে যদি আমরা এই সমান্তর প্রগতির কমন ডিফারেন্স ডি ধরি, তাহলে এই মাঝের যে টার্মটি রয়েছে a প্লাস সি বাই 2, সেটাকে আমরা a প্লাস ডি দ্বারা ডিনোট করতে পারি। কারণ ওখানে বলেছিলাম, মনে আছে, যে সমান্তর প্রগতির ক্ষেত্রে 3টি পরপর সংখ্যার সমান্তরীয় মধ্যক যেটি হয় সেটি মাঝের সংখ্যাটি হয়। তাহলে এ এবং সি এদের মাঝের সংখ্যা নিশ্চয়ই a প্লাস ডি, বোঝা গেল? তাহলে A1 এর ভ্যালু কত? A1 এর ভ্যালু a প্লাস ডি, এবং n এর ভ্যালু কত? n এর ভ্যালু b মাইনাস ডি, কারণ b এর ঠিক আগের সংখ্যাটি কত? b মাইনাস ডি। তাহলে এটাকে আমি এইভাবেও লিখতে পারি n/2 ইন্টু a প্লাস ডি প্লাস b মাইনাস ডি। এর ভ্যালু কত হয়ে যায়? n/2 ইন্টু a প্লাস ডি। এটাই হলো আমার সূত্র, যে কোনো সমান্তর প্রগতির দুটি সংখ্যা a এবং b এর মধ্যবর্তী সমান্তরীয় মধ্যকগুলির যে সমষ্টি সেটি হলো n/2 ইন্টু a প্লাস বি। ওকে, দেখো, এখন আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা করব, যে n সংখ্যক প্রথম স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা কিভাবে নির্ণয় করতে পারি, n সংখ্যক প্রথম স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এবং প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এটা ফর্মুলা আকারে আমরা মনে রাখবো। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হয়? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট ডট। এটি প্রথম দিনই আমি আলোচনা করেছিলাম যে আমরা যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশন আমরা জেনে থাকি তাহলে এগুলো আমাদের হাতে গুনে বের করতে হয় না, আমরা ফর্মুলার মাধ্যমে বের করে নিতে পারি। এটি তোমরা ফর্মুলার মাধ্যমে বের করে নিতে পারবে সব। দেখো, এটি তো অ্যারিথমেটিক প্রোগ্রেশন গঠন করছে, তাহলে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সমষ্টি নির্ণয়ের যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা প্রয়োগ করে তোমরা সমষ্টি নির্ণয় করতে পারবে, এবং সেটি হবে n ইন্টু n প্লাস 1/2।
ওকে, নাম্বার অফ টার্মস বাই 2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম n ইন্টু n প্লাস 1/2। এটি হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত দেখা যাক। এটিও একটি ফর্মুলার মাধ্যমে আসে, যেটি ডিরাইভ আমি দেখাচ্ছি না, জাস্ট এই সিদ্ধান্তটা মনে রাখতে হবে। এটি হলো n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, এটা একদম মুখস্থ রাখবে, বিভিন্ন জায়গায় এইটা কাজে লাগে। নেক্সট আমাদের দেখো যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত হবে। কিউব, কিউবকে বাংলায় বলা হয় ঘন। ঘনের সমষ্টি হবে n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যা ছিল তার স্কোয়ার করে দিলেই প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি পাওয়া যায়। ওকে, এই ফর্মুলা তিনটি মনে রাখবে, এই তিনটি খুবই ইম্পর্টেন্ট, প্রচুর জায়গায় আমাদের কাজে আসবে, এইগুলো একদম মুখস্থ করে রাখবে। ওকে, অ্যারিথমেটিক প্রোগ্রেশনের অঙ্কগুলি করার ক্ষেত্রে বা সমান্তর প্রগতির অঙ্কগুলি করার ক্ষেত্রে বেশ কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট বা বেশ কিছু প্রক্রিয়া আমাদের ধরে নিতে হয়, সেগুলো আমি বলে দিই। যে যদি এরকম কোনো অঙ্কে বলা থাকে যে তিনটি সংখ্যা সমান্তর শ্রেণীভুক্ত রয়েছে, অর্থাৎ 3 নাম্বার ইজ ইন এপি, তাহলে সংখ্যা তিনটিকে সাধারণত আমরা এইভাবে ধরে নিই, এক্স মাইনাস ডি, এক্স, এক্স প্লাস ডি, এইভাবে ধরে নেওয়া হয়। এক্ষেত্রে যোগ বিয়োগ করলে কাটাকুটি হয়ে যাওয়ার একটা সুবিধা পাওয়া যায়। সো এক্স মাইনাস ডি, এক্স এবং এক্স প্লাস ডি এইভাবে ধরা হয়। যদি আমাদের 4টি সংখ্যা সমান্তর শ্রেণীভুক্ত রয়েছে বলা হয়, সেক্ষেত্রে এইভাবে ধরা হয়, এক্স মাইনাস 3ডি, এক্স মাইনাস ডি, এক্স প্লাস ডি, এক্স প্লাস 3ডি, এইভাবে ধরা হয়। প্রথম ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে কমন ডিফারেন্স রয়েছে ডি, দ্বিতীয় ক্ষেত্রে কমন ডিফারেন্স রয়েছে 2ডি, এইভাবে ধরা হয়। 5টি সংখ্যা যদি সমান্তর শ্রেণীভুক্ত থাকে বলা হয়, সেক্ষেত্রে এইভাবে ধরা হয়, এক্স মাইনাস 2ডি, এক্স মাইনাস ডি, এক্স, এক্স প্লাস ডি এবং এক্স প্লাস 2ডি। এক্ষেত্রেও কী হলো, যে কমন ডিফারেন্স এটা ডি হয়ে গেল। অর্থাৎ যদি বিজোড় সংখ্যা থাকে সেক্ষেত্রে কমন ডিফারেন্স ডি, এবং যদি জোড় সংখ্যা থাকে সেক্ষেত্রে কমন ডিফারেন্স 2ডি ধরে নিয়ে এইভাবে সংখ্যাগুলিকে ধরলে আমাদের অঙ্ক করার সুবিধা হয়। ওকে, তো এই ধরনের প্রশ্নে এইভাবে আমাদের ধরে নিতে হয়। নেক্সট আমরা একটি জিনিস দেখাবো যে সিগমা চিহ্ন কি, যেটি আমি বলেছিলাম যে সিগমা চিহ্ন আমি আলোচনা করে দেব, যেটি আমাদের পরবর্তীকালে বিভিন্ন জায়গায় কাজে আসবে। সিগমা বা সাম দ্বারা যেটিকে ডিনোট করা হয়, এই চিহ্নটার নাম হলো সিগমা। ওকে, সিগমা, এই চিহ্নটি সামেশান বা সমষ্টি অর্থে ব্যবহার করা হয়। ধরা যাক আমি বললাম সিগমা এন আই ইকুয়াল টু 1 টু এন, এন আই, এর অর্থ হলো n1 প্লাস n2 প্লাস ডট 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 nn। আমি ধরো বললাম সিগমা এন, তার মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n। এটাকে বলা হয় রেঞ্জ। সাম আই ইকাল টু 1 টু এন এন আই, এইভাবে এটাকে পড়া হয়। এবং এর রেঞ্জ 1 থেকে n মানে n এর যে সাফিক্স রয়েছে আই, এটাকে সাফিক্স বলা হয়, সেটি 1 থেকে n পর্যন্ত রান করবে, অর্থাৎ 1 থেকে n পর্যন্ত যাবে। আর যদি কিছু না বলে এরকম সাম n বলা হয়, তার অর্থ হচ্ছে 1 থেকে n পর্যন্ত ন্যাচারাল নাম্বারের সমষ্টিকে এটি ডিনোট করছে। তো সিগমা চিহ্নের অর্থ এইভাবে এগুলোকে প্রকাশ করা হয় অঙ্কের ক্ষেত্রে। ওকে, আজকের দিনের আমরা শেষ টপিক নিয়ে আলোচনা করব মধ্যপদ নির্ণয়। এটা হয়ে গেলে এরপরে আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের বিভিন্ন অঙ্ক আমরা পরের সেশন থেকে শুরু করব। মধ্যপদ নির্ণয় করার ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে যদি কোনো একটি সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের মোট টার্ম নাম্বার বা পথ সংখ্যা, মোট পথ সংখ্যা যদি n হয়, তাহলে এর মধ্যপদ আমি কিভাবে নির্ণয় করব। দেখো, প্রথম কেসে n যদি অযুগ্ম হয়, n যদি অযুগ্ম হয় অর্থাৎ অড হয়, n যদি অযুগ্ম হয় তাহলে মধ্যপদ একটি হবে, মধ্যপদ একটিই পাওয়া যাবে, এবং সেটি হবে n+1/2তম পদ। এটি খুব স্বাভাবিক ব্যাপার। দেখো, ধরা যাক আমার এই হাতের 5টে আঙুল, হাতের যে 5টি আঙুল রয়েছে, আঙুলের সংখ্যা কত, 1 2 3 4 5, 5টি আঙুল, তাহলে অযুগ্ম, আঙুলের সংখ্যা অযুগ্ম, তাহলে এর মধ্যপদ একটি মাত্র পাওয়া যাবে, এটি হলো এর মধ্যপদ, মধ্যমা, এটি হলো এর মধ্যপদ। ওকে, কারণ আমার আঙুলের সংখ্যা অযুগ্ম রয়েছে, তাহলে এদিক থেকে 1 2 3, এদিক থেকে 1 2 3, তাহলে দুদিক থেকে এটি 3 নম্বরে আসছে, যে কারণে এটি মধ্যপদ। তাহলে যদি অযুগ্ম হয়, অড হয়, তাহলে
একটি মধ্যপদ পাওয়া যাবে আঙুলের ক্ষেত্রে এইটি, এবং সেটি হলো n+1/2 তম পদ। এখানে দেখো আঙুল 5টি রয়েছে, তাহলে 5 + 1 6, 6/2 3, তাহলে তৃতীয় পদ হলো। যদি আমি এদিক থেকে শুরু ধরে নিই তাহলে 1 2 3, এটা আমার 3 নম্বর আঙুল, এটাই হলো আমার মধ্যপদ। যদি পদ সংখ্যা n যুগ্ম হয়, যদি n যুগ্ম হয় তাহলে কি হবে, অর্থাৎ ইভেন হয়, তাহলে যে মধ্যপদ সেটি দুটি পাওয়া যাবে, এবং কি হবে, n/2 এবং n/2 + 1 তম পদ। বোঝা গেল, n/2 এবং n/2 + 1 তম পদ। যেমন এখানে হাতে আমার 4টি আঙুল দেখা যাচ্ছে, তাহলে এখানে মধ্য আঙুল কোনটি, এই আঙুলটি মধ্য। যদি এই আঙুলটি মধ্য আঙুল হয় তাহলে এই আঙুলটিও তো মধ্য আঙুলের দাবি রাখে, একই দোষ করেছে। তাহলে এখানে কি হয়, দুটিই মাঝখানে রয়েছে, তাই এখানে মধ্যপদ দুটি, অর্থাৎ এই পথটিকেও আমি মধ্যপদ বলবো, এই আঙুলটিকেও আমি মধ্য আঙুল বলবো, এই আঙুলটিকেও আমি মধ্য আঙুল বলবো, যদি আমার আঙুলের সংখ্যা 4 হয়, অর্থাৎ এক্ষেত্রে কী হয়, যুগ্ম হয়। বোঝা গেল? তাহলে এটি আমি কিভাবে নির্ণয় করতে পারি, দেখো মোট টোটাল আমার কটি আঙুল রয়েছে, 4টি আঙুল রয়েছে দেখা যাচ্ছে। তাহলে 4/2 2, তাহলে এই আঙুলটি আমার দ্বিতীয় অবস্থানে রয়েছে, তাহলে এটি মধ্য। আবার 4/2 = 2 + 1 = 3, তাহলে এদিক থেকে আমার শুরু করলে এটি আমার 3 নম্বরে আছে, এটিও আমার মধ্য আঙুল হয়। অর্থাৎ কি হয় না, যদি এনের সংখ্যা যুগ্ম হয় তাহলে মধ্যপদ দুটি হয়, এবং সে দুটি কী হয়, n/2 এবং n/2 + 1। ওকে, এইভাবে এটি মনে রাখা যায়। তো আজকের সেশন এই পর্যন্তই। আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের যত প্রাথমিক আলোচনা সমস্ত করে নিয়েছি, এবং পরবর্তী সেশনে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। ওকে।